এভরিওয়ান, গুড মর্নিং। তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের বারটি হচ্ছে শনিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 8টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। স্নান করা হয়ে গেছে, স্নান করে সোজা ছাদে চলে এসেছি। এসে দেখো আজকে এক বালতি কাচার ছিল, কারণ সোনা মা আজকে ঘুম থেকে উঠে বিছানাতেই পটি করে দিয়েছে। চাদর, বালিশের ওয়ার্ড সব কিছুই কাচা হয়েছে। আর রোদটা দেখো, উফ, পারা যাচ্ছে না, একদমই পা দেওয়া যাচ্ছে না, এতটা গরম করছে। যাই হোক, চলো কাপড় চোপড়গুলো মেলে দিই, নিচে গিয়ে সোনামার খাবারটা রেডি করে তারপরে সোনামাকে খাইয়ে দেবো। চলো ভিডিওটা দেখতে থাকো। ঘুম থেকে ওঠার পর থেকে যে ভিডিওটা শুরু করব, এখন আর তার সময় পাই না। তাই প্রত্যেক দিন আমার ভিডিও শুরু করার সময় হয় স্নান করার পর থেকে। এখন ঘড়ির কাঁটায় ওই 8টার মতো বাজে। তো 8টার মধ্যে আমার স্নান করা হয়ে গেছে। আর আজকে দেখো চাদরটা কেচেছিলাম, কারণ আজকে সোনামাকে পটিতে বসাতে অন্য দিনের থেকে একটু দেরি হয়ে গেছিলো বলে সোনামা আমার চাদরেই পটি করে দিয়েছে। তাই চাদর আর এদিকে বালিশের ওয়ার্ডগুলোও কেচে নিয়েছি। সমস্ত কাচাকুচি করে সোজা ছাদে চলে গিয়েছি কাপড়গুলো মেলার জন্য। আর এই 8টার মধ্যে কাপড়গুলো মেলতে গিয়ে যে আমার কী অবস্থা হয়েছিল, মনে হচ্ছিল যেন একেবারে ছাদের থেকে স্নান করে নামলাম, এতটাই গরম করছিল। তারপর সোজা নিচে চলে এসেছি, কারণ এখনও পর্যন্ত সোনামের খাবারটা রেডি করিনি। আজকে সোনামাকে দেবো কর্নফ্লেক্স, তাই 4 চামচের মতো আমি কর্নফ্লেক্স নিয়ে নিয়েছিলাম। আর এদিকে ফর্মুলা মিল্কটা তো আগেই রেডি করে রেখেছিলাম। ভালো করে এখন চলো কর্নফ্লেক্সটা আর দুধটা একসাথে মিশিয়ে নিই। তারপরে একটা জামবাটির মধ্যে ঠান্ডা জল নেব, তার মধ্যে কর্নফ্লেক্সটা চাপিয়ে দেবো। আর এই কর্নফ্লেক্সটা ঠান্ডা হতে না অনেকটাই সময় লাগে। তারপরে যেহেতু চাপ বেঁধে যায়, মানে দুধটা টেনে নেয়, তাই আর কি অনেকটাই চাপ বেঁধে যায় বলে ঠান্ডা হতেও সময় লাগে। তারপর পরে আমি আবার কিছুটা ফর্মুলা মিল্ক অ্যাড করেছিলাম। তো এখন ঠান্ডা হয়ে গেছে, চলো এখন এই কর্নফ্লেক্সটা সোনামাকে খাইয়ে দিই। আর আমার সোনামা কিন্তু কর্নফ্লেক্স খেতে খুবই ভালোবাসে। ওকে কর্নফ্লেক্স বলো, সারেলেক বড় যতটাই দেবে, ও কিন্তু হাসি মুখেই সেটা খেয়ে নেয়। এই যে এখন আমার কর্নফ্লেক্সটা রেডি হয়ে গেছে, এখন আমি সোনামাকে খাইয়ে দেবো। আগের দিন যে সোনামাকে আমি ভ্যাকসিন দেওয়াতে নিয়ে গেছিলাম, সেখানে অনেকেই কমেন্ট করেছো এইটা ক মাসের ভ্যাকসিন ছিল, কটা ইঞ্জেকশন ছিল, আর কত টাকা পড়েছে। তো এই সব প্রশ্নের উত্তর একটু পরে দিচ্ছি। তার আগে তোমাদেরকে বলে রাখি, কালকে কিছু কথা ইনকমপ্লিট ছিল, যেহেতু ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছিল। তো আমার সোনামা কিন্তু এই ভ্যাকসিনে অনেকটাই কষ্ট পেয়েছে। আমাকে বলে দেওয়া হয়েছিল ইঞ্জেকশনটা দেওয়ার সময় যে এই ইঞ্জেকশনটা দেওয়ার পর বা ভ্যাকসিনটা দেওয়ার পর কিন্তু কোনো রকমভাবে জ্বর আসবে না আর ব্যথা পাবে না। তবুও কিন্তু আমার সোনামা ব্যথা পেয়েছে। তার কারণ একটাই, যখন আর কি ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছিল, সোনামা তো নড়ছিল, যেহেতু ছোট বাচ্চা ও তো আর বোঝে না। ওই নড়ার সময়ে কিন্তু ইঞ্জেকশনের সুইটা ওর কোনো রকমে হয়তো নড়াচড়া গেছে, যার কারণে ব্যথাটা ওর করছিল। আর এতটাই ব্যথা করছিল, ঠিক বিকেল 5:30টার পর থেকে এত পরিমাণে কান্নাকাটি করেছে, পুরোপুরি 7টা পর্যন্ত কান্নাকাটি করেছে এক টানা, মানে 1.5 ঘন্টা ধরে পুরো কেঁদে গেছে। তারপর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে ওঠার পর থেকে কিন্তু আর কোনো প্রবলেম দেখা দেয়নি, সোনামায়ের জ্বরও আসেনি, এমনকি তারপর থেকেও ভালো ছিল। শুধুমাত্র কান্নাকাটি করেছিল ওই 5:30 থেকে 7টা পর্যন্ত। অন্যবারে যেমন সোনামাকে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে গিয়েছিলাম, এর আগে তো 3টে ভ্যাকসিন পড়েছে, সেই সময় বলা হয়েছিল জ্বরও আসবে, ব্যথাও পাবে, তাই বরফ দিতে পারো, জেল দিতে পারো, আর তোমার প্যারাসিটামল খাওয়াতে পারো। তবে এইবারে বলা হয়েছিল বরফ দেওয়ারও প্রয়োজন নেই, আর তোমার জেলটা দেওয়ারও কোনো প্রয়োজন নেই, আর ওষুধও দেওয়ার প্রয়োজন নেই। তবুও কিন্তু সোনামাকে আমি প্যারাসিটামলটা দিয়েছিলাম, আর প্যারাসিটামলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ওর ব্যথাটা কমে যায়। তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো, তোমাদেরকেও যদি হেলথ সেন্টার থেকে বলা হয় যে এই ভ্যাকসিনটা নেওয়ার সময় কোনো রকমের জ্বর আসবে না, ব্যথা পাবে না, তো তোমাদেরকে একটাই কথা বলবো, ভ্যাকসিনটা নিয়ে এসেই কিন্তু তার আধ ঘন্টা 1 ঘন্টা পরেই যেই জায়গায় ইঞ্জেকশনটা দেবে তার আশেপাশে জেলটা মালিশ করে দেবে, নাহলে কিন্তু ব্যথাটা ওঠার চান্স থাকবে। যেমন আমার সোনামাকে নিয়ে খুবই কষ্ট পেয়েছি। আমরা যেমন নিশ্চিন্তের সাথে ছিলাম যে কোনো রকমে ব্যথা উঠবে না, কিচ্ছু হবে না, মেয়ে আমার ভালো থাকবে, প্রত্যেকবার ভ্যাকসিন নেওয়ার সময় যেমন এত পরিমাণে কান্নাকাটি করে আর জ্বরটা এতটাই আসে যে মেয়েকে বাড়িতে রাখা যায় না। তবে যাই হোক, এইবারে হয়তো জ্বরটা আসেনি, তবে সোনামা কিন্তু ইঞ্জেকশনের ব্যথাতে খুবই কষ্ট পেয়েছে। তো তোমাদেরকে আমি আগের থেকে একটাই কথা বলবো, অবশ্যই আসার সাথে সাথে তার আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই কিন্তু জেলটা লাগিয়ে দেবে।
আর দেখবে যদি খুবই কান্নাকাটি করে তাহলে অবশ্যই প্যারাসিটামলটা দিতে পারো। আর একটা জিনিস দেখবে অনেক সময় আছে, আমাদের ক্ষেত্রে বলো বাকি বাচ্চাদের ক্ষেত্রেই বলো না কেন, মানে হাত অনুযায়ী হয়। অনেকে যেমন ইঞ্জেকশনটা এমনভাবেই দেয় বোঝাই যায় না, আবার অনেকেই আছে এমনভাবেই দেয় যে জ্বর চলে আসে। তো এটা সম্পূর্ণ হাতের অনুযায়ী হয়। যাই হোক, এবার বলি কত টাকা লাগলো। আমি কিন্তু কালকের ভিডিওতে প্রথম থেকেই বলে এসেছি, সোনামায়ের যতগুলো ভ্যাকসিন আছে আমি কিন্তু হেলথ সেন্টার থেকে নিয়েছি, মানে সরকার থেকে যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় সেগুলোই নিয়েছি। এতে কিন্তু কোনো রকমের কোনো টাকা লাগে না। প্রাইভেট থেকে সোনামায়ের আমি কিন্তু একটাও ভ্যাকসিন নিইনি। এবার বলি কটা ভ্যাকসিন দিয়েছে, মানে ইঞ্জেকশন। সোনামাকে 9 মাসের টোটাল 4টে ইঞ্জেকশন দিয়েছে, 2টো হাতে আর 2টো পায়ে। তো তোমাদের 9 মাসের কার কার ভ্যাকসিন হয়েছে, কোথার থেকে নিয়েছো আর কটা ইঞ্জেকশন পড়েছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। এবার বলি এই ইঞ্জেকশনগুলো কিন্তু তুমি বাইরের থেকে চাইলেও নিতে পারো, মানে প্রাইভেট থেকে। তবে কি বলো তো, প্রাইভেট থেকে এই ইঞ্জেকশনের দামগুলো অনেকটা পরিমাণে। তো আমার সবসময় একটাই কথা মনে হয়, যেখানে আমি ফ্রিতে পাচ্ছি সেখানে আমি টাকা খরচা করে কেন নেব। তাই আর কি হেলথ সেন্টার থেকেই আমার সোনামায়ের প্রত্যেকটা ভ্যাকসিন নেওয়া হয়েছে। যাই হোক, আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তো তোমাদের সাথে গল্প করতে করতে এইদিকে দেখো কত আমার কাজ হয়ে গেছে। তো আমাদের জানো তো এই কদিন ধরে ডিবিসির কলে একদমই জল আসছে না। ঠিক সকাল 9টা সাড়ে 9টা বাজছে ডিবিসির কল বন্ধ করে দিচ্ছে। তাই আজকে কল পাম্প করে বাসনগুলো ধুয়ে নিলাম। আমার এই 2.5 বছর বিবাহিত জীবনে বলতে পারো এই প্রথম আমি কল পাম্প করলাম। কারণ এতদিন তো তোমার ওই ডিবিসির জলেই বাসন ধুয়ে এসেছি, কল পাম্প করতে একদমই হতো না। তবে এই প্রথম কল পাম্প করে সমস্ত বাসন ধুলাম। যদিও কল পাম্প আমাকে করতে হয়নি, আমার শ্বশুরমশাই করে দিয়েছে। তোমরা দেখলে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি আর আমার শ্বশুরমশাই কিন্তু কল পাম্প করে দিয়েছে। তো ওদিকে বাসনপত্র ধোয়ার পর আমার শাশুড়ি মায়ের দেখলাম রান্না হয়ে গেছে, তাই চলে এসেছি গ্যাস ওভেনটা মোছার জন্য। যেহেতু শাশুড়ি মা এখন সোনামাকে কোলে নিয়ে বসে আছে, তো মাকে আমি বললাম তুমি সোনামাকে নিয়ে বসে থাকো, আমি তাকে গ্যাস ওভেনটাও মুছে দিচ্ছি আর তোমার রান্নাঘরটাও মোছামুছি করে দিচ্ছি। যেমন ভাবনা তেমন কাজ। প্রথমে আগে গ্যাস ওভেনটা মুছে দিলাম, আর গ্যাস ওভেনটা মুছলে কিন্তু পুরো ডিপ ক্লিন করি। এই যে দেওয়ালগুলো দেখছো, এই দেওয়ালগুলোও মোছা হয়। তো এদিকে দেখো আমার কিন্তু গ্যাস ওভেনটা মোছা হয়ে গেছে, আর তারপরে চলে এসেছি রান্নাঘরটা মোছার জন্য। আর রান্নাঘরটা যখনই মোছা হয় প্রত্যেকবার কিন্তু একটু করে সার্ফ দিয়ে দিই। যেহেতু রান্না বান্না হয় চারিদিকে তেলের ছেটা ফোটা পাই, তাই একটু সার্ফ দিয়ে দিই যাতে আর কি ভালোভাবে মোছা যায়, তেল চিটচিট একদমই না করে। আমাকে একজন বোনু কমেন্ট করেছিলেন, দিদি ভাই সোনা মায়ের 5 মাসে বা 6 মাসে ওজন কত ছিল। তো সোনা মায়ের 5 মাসে বা 6 মাসে ওজনটা কত ছিল পারফেক্টলি আমার মনে নেই। আমার মনে হয় সোনামাকে আমি 5 মাসে যখন ওজন করাতে যাই তখন ওই 3 কেজি 665 এরকম কিছু ছিল। তবে লাস্ট যখন সোনামাকে আমি 7 মাসে বা 7.5 মাসে যখন ওজন করাতে যাই তখন ছিল 6 কেজি 900। আর এইবারে ওজন কত হয়েছে একটু অপেক্ষা করো, সময় মতো তোমরা সবটাই জেনে যাবে। তো এদিকে দেখো রান্নাঘর মোছা হয়ে গেছে, আর এদিকে আমি পাম্পটা চালিয়ে নিয়েছিলাম কারণ আর কল পাম্প করতে পারছিলাম না। যেহেতু শ্বশুরমশাই এবার স্নান করবে, পাম্পটা তো চালাতেই হতো, তাই পাম্পটা চালিয়ে ভাবলাম আগে আমি এগুলো মোছামুছি করে নিই, তারপর না হয় বাবা স্নান করে নেবে। তো প্রথমে আগে রেঞ্জটা নামিয়ে দিলাম, কারণ রেঞ্জটা না নামালে জল পাবো না। তো এদিকে দেখো বালতিটা ধোয়া হয়ে গেছে, আর যেটা দিয়ে আর কি রান্নাঘরটা মোছামুছি করেছিলাম সেটা এখন এই জায়গাটার মধ্যে মেলে দিলাম, রোদের মধ্যে শুকিয়ে যাবে। আর তারপর যে বাসনপত্রগুলো ওই মেজেছিলাম সেগুলো এখন নিয়ে চলে যাব। রান্নাবান্না করার পর সাথে সাথেই বাসনগুলো মেজে নিই, কারণ এই বাসনগুলো যদি জমা রেখে দিই তাহলে দুপুরে অনেকগুলোই বাসন হয়ে যাবে। আর একসাথে এতগুলো বাসন মাজতে অনেকটাই সময় লাগবে, আর একসাথে বসে যদি এতগুলো বাসন মাজা হয় তাহলে বিরক্তও একটা লাগবে। তাই কি করি, যখনই যে বাসনগুলো হয় যার সময় থাকে সেই মেজে নেয়। এমনটা নয় আমি মাজছি মানে আমাকেই মাজতে হবে। আমার যখন সময় হয় তখন আমি মাজা ঘষা করে নিই, আর যখন আমার শাশুড়ি মার সময় হয় তখন আমার শাশুড়ি মা মেজে নেয়। যাই হোক, ওইদিকে বাসনপত্রগুলো কলপার থেকে নিয়ে চলে এসেছিলাম, তারপরে রান্নাঘরে নিজের নিজের জায়গায় রেখে দিয়েছি। আর তারপর বলেই তো ছিলাম সকালে এই ঘরের চাদরটা কাচা হয়েছিল, যেহেতু সোনামা পটি করে দিয়েছে। এখন ওই চাদরটাই নিয়ে চলে এলাম পেরে দেব। তার আগে দেখো বালিশের ওয়ার্ডগুলো পরিয়ে দিলাম, আর তারপর এখন চাদরটা পেরে নেব। আমি জানো তো এই চাদর পাততে একদমই পারতাম না, তবে এইটা সম্পূর্ণ এখানে এসে শিখেছি আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের কাছে।
কিভাবে চারদিকে চার কোণ টান টান করে চাদর পাততে হয় সেটা সম্পূর্ণ ওনাদের কাছে হাতে খড়ি। যাই হোক, চাদর পরা হয়ে গেছে, বালিশের জায়গায় বালিশগুলো সব রেখে দিলাম। এই যে দেখো আমার এখন বিছানাটা ঠিক কতটা সুন্দর লাগছে। আর বিছানার চাদর যদি টান টান করে চার কোণ পাতা থাকে, বালিশের জায়গায় বালিশ রাখা থাকে, তাহলে দেখতে কতটাই না অপূর্ব লাগে, তাই না? তারপরে দেখো খাবারের সময় হয়ে গেছে, খাবার খেতে বসে গেছি। আর আজকের মেনুতে ছিল ভাত, ভেন্ডি ভাজা, এদিকে আলু দিয়ে পাতলা পাতলা মাছের ঝোল, আর আমার পছন্দের সবজি ছিল বেগুন আলু বরবটি মূলো দিয়ে একটা তরকারি, সাথে ছিল আম পাকা টক দই। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন হয়ে গেছে বিকেল, সোনামা গেছে তার পিসি ঠাম্মির সাথে বিকেলে বেরু বেরু করতে। আর এইদিকে আমি নিয়ে বসে গেছি কাঁঠাল আর তোমার লিচু খেতে। আর বিশ্বাস করবে না, এই কাঁঠাল খেতে আমি এতটাই ভালোবাসি, একটা পুরো গোটা কাঁঠাল দিয়ে দিলেও কিন্তু আমি সেটা ঠিক খেয়ে নেব। তো তোমরা কে কে কাঁঠাল খেতে বা লিচু খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম। ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।